বিসমিল্লাহির রহমানির রহিম। সাক্ষ্য আইন 1872 সালের 1 নং আইন। এই আইনের খণ্ড আছে 3টে, অধ্যায় হলো 11টা, ধারা হচ্ছে 1 থেকে শুরু করে 167টে। আমরা মোট পড়ব 130টে মতো ধারা। আমরা ফৌজদারি কার্যবিধি 1898 সালের 150 মতো ধারা পড়ছি, প্লাস মাইনাস হতে পারে। 1860 সালের দণ্ডবিধি আইনের ধারা আছে 1 থেকে 511টা। আমরা সেখানে ধারা পড়ছি মাত্র 200 থেকে 250 ধারা, এবং সাক্ষ্য আইনে এরকম 130টি মতো ধারা পড়ব। পিআরবির ধারা পর্ব হচ্ছে মাত্র 220-25টি অথবা 30টি। ধারা আছে 1190টা। সমস্ত ধারাই আমাদের লাগে না। আমাদের যেগুলো প্রশ্ন আসে, যেগুলো পড়লে আমরা এএসআই, এটিএসআই, এসআই হতে পারবো, আমরা ওইগুলোই পড়বো। আমরা অ্যাডভোকেট বা জজ পড়া পড়বো না, যে আইনের অনেক গভীর থেকে গভীরে যাওয়ার আমাদের দরকার নাই। তারপরে যদি চলে যায় আপনারা সিগন্যাল দেবেন যেন আমি ফেরত আসতে পারি। ঠিক আছে? আমি কারণ অ্যাডভোকেট সাক্ষ্য আইনি অ্যাডভোকেটের কাছ থেকে শিখা, এই জন্য অনেক সময় হয়তো ভিতরে যাওয়ার চেষ্টা করলেও বলবেন যে অত দূর আমাদের লাগে না। ঠিক আছে, আমি কিছু মনে করবো না, কারণ এটা আমাদের যেটা লাগে না সেটা না পড়াটাই ভালো বলে মনে করি, উত্তম। তো এখন আসেন সাক্ষ্য আইনের সূচি। আজকের ক্লাস নেব এবং কালকের ক্লাস নেওয়ার পরে 1 থেকে শুরু করে 100 ধারা পর্যন্ত সাক্ষ্য আইনের সূচি রেকর্ড করব। কিন্তু আপাতত আজকেও করব না, আগামীকালও করব না। আজকের ক্লাস কতদূর পারি, এবং আগামী ক্লাস করলেই আমাদের 100 ধারা কমপ্লিট হবে বলে আমি বিশ্বাস করি বা মনে করি। আপনারা সঙ্গেই থাকেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সাক্ষ্য আইন 1872 সালের 1 নং আইন। এই আইন হচ্ছে আদালতের আইন। এই আইন পদ্ধতিগত আইন। এই আইনের অধ্যায় আছে 11টা। এই আইনের খণ্ড হচ্ছে 3টা। প্রথম খণ্ড পড়া আমাদের শেষ। প্রাসঙ্গিক বিষয় 5 থেকে 55, এবং 56 থেকে আমরা এখন পড়াশোনা আছি প্রমাণের বিষয়। এরপরে 101 থেকে শুরু করে 167 প্রমাণের দায়িত্ব। এই সমস্ত বিষয় আমরা আলোচনা করব, ব্যাখ্যামূলক আলোচনা করব, এবং স্পেশাল ক্লাসে প্রশ্ন সহ আলোচনা করব। প্রশ্নের আলোচনা আজ কম করব, এমসিকিউ কম করব, শুধু ব্যাখ্যা করব এবং আপনাদের সাথে আলোচনা করব। আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ ক্লাস, যখন আমি পড়াবো এই 2 ধারা পরে শেষে 768তে পড়ানো শুরু করব, তখন অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন, ক্লাসটা লিখে রাখবেন যা পরে। এখন আসেন 64 ধারা পড়ি। 64 ধারা প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ। প্রাথমিক সাক্ষ্য হচ্ছে মূল দলিল। প্রাথমিক সাক্ষ্য হলো মূল দলিল। এই মূল দলিল উপস্থাপন করলে বা প্রদর্শন করলেই তখন অন্য কোনো দলিলের প্রয়োজন হয় না। মূল দলিল দ্বারা মূল দলিল প্রমাণ করা যায়। এখানে এতটুকুই। তাহলে আমরা 62 যে প্রাথমিক সাক্ষ্য, এই প্রাথমিক সাক্ষ্য যদি প্রমাণের পদ্ধতি কিভাবে প্রমাণ করবেন, 64 দ্বারা মূল দলিল উপস্থাপন করে প্রাথমিক সাক্ষ্য আপনি প্রমাণ করবেন। এখন আসেন মাধ্যমিক সাক্ষ্য। 63তে যে মাধ্যমিক সাক্ষ্য, এই মাধ্যমিক সাক্ষ্য যে সমস্ত ক্ষেত্রে দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দিয়ে, আমরা মাধ্যমিক সাক্ষ্য 5টা দলিল পাইছি। মাধ্যমিক সাক্ষ্য 5টা দলিল সম্পর্কে বলছে। এই 5টা দলিল সম্পর্কে যে আপনি মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যাবে, কি কারণে দেওয়া যাবে, কেন আমরা মাধ্যমিক সাক্ষ্য দেব, সেই সম্পর্কে আলোচনা করব। এই 65-র 5টা কথা পড়বেন। 65-তে আছে 7টা, 63-তে আছে 5টা, 65-তে 7টা, এবং 66-তে আছে 6টা। এইটা আপনারা অক্ষর অক্ষরে মুখস্থ করে ফেলবেন। এটা আপনারা অক্ষর অক্ষরে মুখস্থ করে ফেলাবেন। এই কথাগুলো কিন্তু পরীক্ষায় আসে, যখন মাধ্যমিক দলিল কতগুলো আসতে পারে, তারপরে কোন কোন ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য প্রমাণ করা যায়, কোন কোন দলিল উপস্থাপন কেন করা যায়, এই প্রশ্ন যদি আসে তখন 65-তে লিখবেন। আবার 66-তে লিখবেন দলিল উপস্থাপন না করে কোন কোন ক্ষেত্রে এটা প্রমাণ করা যাবে, এই সংক্রান্ত বিষয়ে 66 লিখবেন। একটা একটা করে পড়ি। তাহলে 65 দ্বারা কি বলছে, যে সমস্ত ক্ষেত্রে দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যাবে। তাহলে এই যে আমরা 63 ধারায় মাধ্যমিক দলিল পড়লাম, এই দলিল যে আমরা সাক্ষ্য দেব তার জন্য কয়টা কারণ থাকা লাগবে, সেটা হচ্ছে 65 ধারায় বলছে। 65 ধারায় কয়টা কারণ আছে? 7টা কারণ আছে। আমি প্রথমে বড় করে পড়বো, তারপরে ছোট করে শর্ট করে দেবো। আপনার শর্টগুলো ধারাবাহিকভাবে মুখস্থ করবেন। ঠিক আছে? মুখস্থর বিকল্প এখানে কোনো কিছুই নেই, মুখস্থ আপনার আমার করাই লাগবে।
ক নাম্বার বলছে নির্ভরলিখিত ক্ষেত্রে দলিলের অস্তিত্ব অবস্থান বিষয় সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যাইতে পারে। তাহলে দলিল যে মাধ্যমিক সাক্ষ্য দেবেন ওই দলিলের অস্তিত্ব অবস্থান কোথায় অবস্থান করতেছে, তারপরে বিষয় সম্পর্কে ওর ভিতরে কোন বিষয় লেখা আছে সেই বিষয় সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যাবে, সেই বিষয় সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যাবে। এই হেডলাইন মনে রাখবেন, এই তিনটে কথা দামি কথা, এটা এমসিকিউতে আসবেন। আপনারা শুনলে খুশি হবেন, সাক্ষ্য আইনের আমি 50টি এমসিকিউ করছি, 22 ধারা পর্যন্ত 50টি এমসিকিউ করছি, এর পরে আসতে পারলাম না। এবং আগামী শুক্রবার যদি না হয় তার আগে একটা এমসিকিউ নিতে পারি, কারণ যত দ্রুত পারি এমসিকিউ নিয়ে আপনাদের শেষ করলে এবং পুরা বই থেকে যখন এমসিকিউ করবো তখন আরো সহজ হবে এবং কঠিন হবে সব মিলেই। কিন্তু সাক্ষ্য আইনের থেকে সর্বনিম্ন 200-250 এমসিকিউ আপনাদের এই পরীক্ষা নেব, এটা আপনার কল্যাণের জন্য, আপনার ভালোর জন্য। এমসিকিউ করতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে, আপনি 40-45 মিনিট সময় ব্যয় করে এমসিকিউ গুলো করবেন। আর এই এমসিকিউ প্রত্যেকেই করবেন। আমি যেমন কালকে একটু করা কথা বলছি, আপনারা মাইন্ড করেন নাই, কিন্তু খাতা 7-8 জন জমা দিয়েছেন, তাহলে বিশাল ব্যাপার। গ্রুপে কোনো খাতা দেওয়া হবে না, যে খাতা লিখবেন তার খাতা যেটা আমি গ্রুপে জমা দিতাম সেই খাতা আপনার দোরগোড়ায় পৌঁছায় দেবো। তাহলে সেবা, আমার সেবা আপনার দোরগোড়ায় চলে যাবে, শুধু আপনার চেষ্টায় আপনার প্রমোশন হবে। ঠিক আছে, এখন আসেন 65 ক বলছে, আমি একটু একবার রিডিং করি তারপর ব্যাখ্যা করবেন। দলিলটি যার বিরুদ্ধে প্রমাণ করা হবে, মানে দলিল যার বিরুদ্ধে প্রমাণ করা হবে সেই মূল দলিলটি তার দখলে বা কর্তৃত্বাধীন আছে। মানে আমি যে দলিলটা প্রমাণ করব, খেয়াল করেন, আমি মামলা করছি মালিকের নামে, এই জমির দেওয়ানি মামলা চলছে মালিকের সাথে, এই মালিকের নামে আমার মামলা করা দেওয়ানি মামলা, এই দলিল সংক্রান্ত। এই দলিলটা যখন আমি এই মালিকের বিরুদ্ধেই প্রমাণ করব, কিন্তু মূল দলিলটা মালিকের কাছে আছে। তাহলে মূল দলিল মালিকের কাছে আছে, মালিক যদি উপস্থাপন করতো তাহলে 64 দিয়ে ওই 62 দ্বারা প্রমাণ করতে পারতাম। কিন্তু মালিক যখন এই দলিল উপস্থাপন করে নাই, তখন 63 দ্বারা আমার মাধ্যমিক দলিলগুলো, আমার মাধ্যমিকের যে 5টা দলিল, 5টার যে কোনো একটা আমার কাছে আছে, সেই দলিল দিয়েই মোকাবেলা করা যাবে। ওই মালিকের মূল দলিল প্রমাণ করা লাগবে। মালিক যখন দলিল দেবেই না, আমার বিরুদ্ধে মালিকের অবস্থান, আমি মালিকের নামেই মামলা করছি, তখন মূল দলিল মালিকের কাছে আছে। কত মূল দলিল? প্রাথমিক সাক্ষ্য বা মূল দলিল 65, সেটা মালিকের কাছে আছে। কিন্তু মালিক যখন দেয় নাই, তখন 63 দ্বারার 5টা যে কোনো একটা মাধ্যম আমার কাছে ছিল, যার কারণে আমি মালিকের সাথে লড়তে পারবো মামলায়। এই কারণে 65 দ্বারায় যে সমস্ত ক্ষেত্রে দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যাবে, তার একের বা কতেই বলছে দলিলটি যার বিরুদ্ধে প্রমাণ করব। আমি মালিক, আমাদের ক্লাসে মালিক আছেন, মালিক ভাই আপনার নাম নিশ্চয়ই মাইন্ড করবেন না, মালিকের বিরুদ্ধে প্রমাণ করব, কিন্তু দলিলটা মালিকের কাছে আছে। এই দলিল যদি মালিকের কাছে থাকে, তাহলে আমি কিভাবে প্রমাণ করব মূল দলিল তার দখলেই বা কর্তৃত্বাধীন আছে, আদালতের সামনে আদালত সমনের আওতার বাইরে আছে। এই দলিল যে আদালত সমন দেবে, আদালত বাংলার জমিনে নাই, আদালত মানে মালিক বাংলার জমিনে বাইরে আছে, এখতিয়ার সীমানার বাইরে। আপনারা জানেন আমরা 32 পড়ছিলাম, যদি তার এখতিয়ার সীমানার বাইরে থাকে বা এমন বিদেশে থাকে যাকে হাজির করার সময় এবং ব্যয় সাপেক্ষ, যদি ওইখানে এটার সাথে মিল নাই, আমি আপনার বলতেছি, তাহলে আদালতের এখতিয়ার সীমানার বাইরে আছে। প্রথম শর্ত হলো এই দলিল, মূল দলিলটা ছিল কার কাছে? মালিকের কাছে। এবং আদালতের কাছে যখন আমি গেছি, আদালত যে সমন যে দলিলটা আনবে, আদালত বলতেছে আমার এখতিয়ার সীমানার বাইরে আছে, এটা আমার দ্বারা হবে না। তারপরে কি বলছে? কোনো ব্যক্তির দখলে বা কর্তৃত্বাধীন আছে, ওই মালিক ছাড়া অন্য কোনো ব্যক্তির দখলে বা কর্তৃত্বাধীন আছে বা মালিকের দখলে আছে এমন ব্যক্তি, এই ব্যক্তির দখল বা কর্তৃত্ব আছে, যেই ব্যক্তিকে আদালত নোটিশ বা সমন দিলেও 63 ধারা মতে ওই মালিক এই দলিল বা যার দখলে আছে সেই ব্যক্তি এই দলিল আদালতে দাখিল করবে না বা উপস্থাপন করবে না। এখন আবার একটা ফৌজদারি কার্য, এই আইনের সাথে কোনো মিল নেই। আপনাদের অন্য আইনি নিয়ে যাওয়ার উদ্দেশ্য আমরা কতটা অ্যাডভান্স এবং এই জাতীয় কথা আইনের সাথে পড়েছিলাম, এটা ব্যাখ্যামূলক আলোচনা, এখানে কোনো টেনশন নেবেন না। এই আইন 1 সপ্তাহের মধ্যে শেষ করবো, আমার ছুটির মধ্যে শেষ হবে ইনশাল্লাহ, প্রতিদিনই ক্লাস। তাহলে দলিল যদি আদালতের উপস্থাপন করার দরকার হয়, দলিল ও ফৌজদারি কার্যবিধি আইনের 94 দ্বারা খেয়াল করবেন, আদালত যদি কোনো বস্তু দ্রব্য বা দলিল
দলিলের প্রয়োজন হয় তখন আদালত বা পুলিশ অফিসার সমন বা নোটিশের মাধ্যমে সেটা তলব করে। সেই ব্যক্তি কিন্তু নিজেও আসে আদালতে হাজির হতে পারে, অন্য ব্যক্তির মাধ্যমে তলব করে সেটা উপস্থাপন করতে পারে। এরকম একটা বিষয় আমরা পড়ছিলাম। কিন্তু যদি ব্যাংকার বুকস আইন বা তার হিসাবের বিষয় থাকে সেই বিষয় কিন্তু উপস্থাপন করে না। তাহলে এখানে আমরা কি বলছি, আমি যে দলিল নিয়ে, আমার কাছে মূল দলিল নাই, মালিকের কাছে মূল দলিল, এই দলিল নিয়ে মামলা হয়েছে মালিকের সাথে আমার, মালিক দলিল আদালতে উপস্থাপন করে নাই, আদালত যে সমন দেবে সেই সমনের এখতিয়ার বাইরে ওই মালিকের অবস্থান, এবং দলিলটা যার দখলে বা এখতিয়ার, তিনটে কথা কিন্তু আমি বলতেছি। দলিলটি যার দখলে বা এখতিয়ারের দিন আছেন সেই ব্যক্তিকে যদি আদালত সমন দেয় তাহলে সেই সমন নিয়ে উনি দাখিল করতে মানে আসবে না, আসতে রাজি না বা বাধ্য না। সেই ক্ষেত্রে আদালত কি করবে, স্বেচ্ছাসত্য দ্বারা নোটিশ দেওয়া সত্ত্বেও যখন ওই ব্যক্তি না আসে, এইরূপ ক্ষেত্রে এই মাধ্যমিক দলিল দিয়ে মূল দলিল প্রমাণ করা যায়। দেখছেন মূল ঘুরে ফিরে যাই বললাম। তাহলে এই সময় মাধ্যমিক দলিল প্রমাণ করার জন্য এই 65 দ্বারা যে আপনি মাধ্যমিক দলিল কেন প্রমাণ করবেন, তাহলে প্রমাণ করব কি কারণে, মালিকের নয় মামলা করছি, মালিকের কাছে মূল দলিল আছে, মালিক আনে না। 2 নম্বর হচ্ছে আদালত যে সমন দেবে এখতিয়ার সীমানার বাইরে ওই দলিল আছে, হলো না। 3 নম্বর কি বলছে, যে ব্যক্তির দখলে বা যাদের কর্তৃত্বাধীন আছে সেই ব্যক্তি দাখিল করিতে আইনত বাধ্য, কিন্তু 66 ধারায় উল্লেখিত নোটিশ দেওয়া সত্ত্বেও সেই ব্যক্তি উক্ত দলিল দাখিল করছে না। তাহলে এখন কি আমার মামলা এখানে শেষ হয়ে যাবে, আমি এই কাগজ প্রমাণ করতে পারবো না? অবশ্যই পারবো। তখন এই এই 65 ধারায় বলছে আপনি যে মাধ্যমিক দলিল দেখাচ্ছেন ওই দলিল মাধ্যমে দিয়ে আমরা বিচার কার্যক্রম পরিচালনা করব। কথাটা খেয়াল করবেন। 65 ক 3টে কথা বলছে, দলিলটি যাহার বিরুদ্ধে প্রমাণ করা হবে উক্ত দলিল বিরোধী পক্ষ, উক্ত মূল দলিলটি তার দখলে আছে কিন্তু সে দলিল আদালতে উপস্থাপন করে না। 2 নম্বর, আদালতে যে সমন দেবে এই আদালতের এখতিয়ার সীমানার বাইরে আছে। নাম্বার 3, ওই দলিলটি যার দখলে বা ওই দলিল যে ব্যক্তি বা যার কর্তৃত্বাধীন আছে সেই ব্যক্তিকে 66 ধারায় সমন বা নোটিশ প্রদান করেছিল, সামনের ধারায় পাবো, কিন্তু ওই ব্যক্তি এই আদালতের কথা ভায়োলেট করেছে, তিনি মান্য করে নাই। তখন কি আমাদের বিচার কার্যক্রম পাবো না? তখন এই মাধ্যমিক দলিল দিয়েই আমি ওই মূল দলিল প্রমাণ করব। এই 63 দ্বারা যে মাধ্যমিক 5টা কথার যে কোনো একটা দলিল আমার কাছে আছে, এই দলিল দিয়েই আমরা ওই মূল দলিল প্রমাণ করব, বা মাধ্যমিক দলিল প্রমাণ করলেই তো মূল দলিলের কাজ মিটে যায়। তাহলে মূল দলিল যখন নাই তখন মাধ্যমিক দলিল, আর এই মাধ্যমিক দলিল প্রমাণ করতে হলে 65 ধারায় বলছে কি কি কারণে আমরা প্রমাণ করব। আসামির অনুপস্থিতি কি বিচার কার্যক্রম থেমে থাকে? থেমে থাকে না। আদালতে যদি মূল দলিল মালিক উপস্থাপন না করে আমাদের বিচার কার্যক্রম থেমে থাকবে না, মাধ্যমিক দলিল দেওয়া হবে। এবং সেই দলিল কিভাবে আমি পাই নাই তার ব্যাখ্যায় 65 ধারায় কতে বললাম। এখন আসেন খ, 65 খ, দলিলটি যার বিরুদ্ধে প্রমাণ করা হইবে সেই ব্যক্তি বা তার কোনো স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি মূল দলিলের অস্তিত্ব, অবস্থা বা বিষয় সম্পর্কে লিখিতভাবে স্বীকার করেছেন বলে যদি প্রতিপাদন হয়, মানে মূল দলিল যে তাদের কাছে আছে, এই দলিল সঠিক, এর অবস্থান কোথায় আছে, এতে ইন্ডিয়া আছে, ভাই নাই, ভাই নিয়ে চলে গেছে আমেরিকা, তাকে আর আনা যাচ্ছে না, মূল দলিল আছে, এর অবস্থান কোথায়, আমেরিকা নিয়ে গেছে, বাংলার মামলা দেশে সে মূল দলিল কাছে রাখে নাই, সে ভাই ভাই একসাথে ছিল, ওই দলিল পার্টি এলাকা বাংলার জমিন ছেড়ে চলে গেছে। তাহলে অস্তিত্ব যে দলিল যে আছে মূল সেটা স্বীকার করছে, তার অবস্থান আমেরিকা আছে, এই বিষয়ভাবে লিখিতভাবে স্বীকার করছে। কারা স্বীকার করছে? এই মালিক স্বীকার করছে বা মালিকের পক্ষের লোক স্বীকার করে নেছে। সেই ক্ষেত্রে এই মাধ্যমিক যে দলিল আছে এই দলিল দিয়েই তা প্রমাণ করা যাবে। নাম্বার 3 বা গ, নাম্বার 3 বা গরুর গ, মূল দলিলটি যে ক্ষেত্রে বিনষ্ট হয়ে গেছে, অনেক সময় আছে না মূল দলিল হারা যায়, নষ্ট হয়ে যায়, পুড়িয়ে যায়, পাঠের অযোগ্য হয়ে যায়, সেই এই ক্ষেত্রে আমার আঞ্চলিক ভাষা আছে কিছু মনে করবেন না। তাহলে মূল দলিল যে ক্ষেত্রে বিনষ্ট হয়ে গেছে বা হারাইয়া গেছে বা পাঠের অযোগ্য হয়ে গেছে, ঘরে আগুন লাগছিল পুড়িয়ে গেছে, বন্যা আসছিল বন্যায় ভাসা নেছে, এরকম বহু অপশন হতে পারে, তখন তো আর মূল দলিল নাই, তখন এই মাধ্যমিক দলিল দ্বারাও মূল দলিল প্রমাণ করা যাবে। এই 65-3 বলছে মূল দলিলটা যখন বিনষ্ট হয়েছে, হারিয়ে গেছে, যে ক্ষেত্রে মূল দলিলের বিষয়বস্তু সম্পর্কে সাক্ষ্য দিতে ইচ্ছুক ব্যক্তি তাহার নিজের ত্রুটি বা অবহেলা, তাহলে কি আমার কাছে দলিল, মালিক ভাইয়ের কাছে দলিল ছিল, মালিক ভাই আদালতে বলছে এটা আমার ত্রুটি, আমারই ভুল,
আমার অসাবধানতার কারণে দলিলটা হারা গেছে, নষ্ট হয়েছে বা পুড়িয়ে গেছে বা আমার অবহেলার কারণে এই ঘটনা ঘটেছে, এরকম বিষয় যখন তিনি উপস্থাপন করবেন সেই ক্ষেত্রে এই মাধ্যমিক সাক্ষ্য দিয়ে দলিল প্রমাণ করা যাবে, ওই ঘটনা ফ্যাক্ট অ্যান্ড ইস্যুর প্রমাণ করা যাবে। নাম্বার 4 ঘ মূল দলিলটির প্রকৃতি যে ক্ষেত্রে এইরূপ যা উহা সহজে হস্তান্তর করা যায় না। কি বুঝলেন? মূল দলিলটির প্রকৃতি যে ক্ষেত্রে এরূপ যে সহজে হস্তান্তর করা যায় না, মানে দলিলটা হচ্ছে, আপনারা দলিল সম্পর্কে ধারণা আছে, জমি রেজিস্ট্রি অফিসের দলিল দলিল না, এই কাগজ ওটাও দলিল, এটাও দলিল। এখন দলিল প্রস্তর খণ্ড বা পাথর বা পাহাড়ের পর লেখা, বিল্ডিং এর পর লেখা। আপনারা জানেন আমাদের দেশে ব্রিটিশ শাসন আমলে জমির পিলার, ওই পিলার গাড়ি থয়ে যেত, ওই পিলার গাড়িতে পিলারের পর লেখা ছিল কোনটার সাইড কত, বিভিন্ন কিছু লেখা। বিচার্য বিষয়ে যখন ওই পিলার, বিচার্য বিষয়ে যখন বিল্ডিং এর দেওয়াল, বিচার্য বিষয়ে যখন দেওয়ালের পর লেখা আছে, এইটা কি আমি আপনি কোর্টে নিতে পারি? এরপরে কি আছে ধরেন একটা ট্রাকের গায়ের পর লেখা আছে, অক্ষর বর্ণ চিহ্ন, যে দলিল সম্পর্কে যে আপনাদের সম্মুখ ধারণা আছে, ওই দলিল কি আপনি আদালতে উপস্থাপন করতে পারবেন? ওই দলিল কি হস্তান্তর করা যায়? একজন আরেক জায়গায় নেওয়া যায়? যায় না। এই সম্পর্কে দলিল সম্পর্কে আপনি মাধ্যমিক সাক্ষ্য দিতে পারবেন। কিরকম? স্যার আমি ওই দলিল দেখছিলাম, দলিলটা হচ্ছে একটা পাহাড়, পাহাড়ের পাথরের উপর লেখা আছে, ছবি আঁকা আছে, ওইটাই বিচার্য বিষয়। তখন এই দলিল সম্পর্কে আপনি মৌখিক সাক্ষ্য দিচ্ছেন, ওই যে 63-63 তাহলে দলিল সম্পর্কে আপনি মৌখিক সাক্ষ্য দেবেন, সেটাও প্রাসঙ্গিক হবে 22 ধারার, সাক্ষ্য আইনের 22 ধারা, দলিলের অকৃত্রিমত্তা এবং নির্ভুলতা সম্পর্কে যখন প্রশ্ন ওঠে। দেখেন সহজ আছে, কষ্ট নিয়েন না, সহজে বলবেন, এখন তো ব্যাখ্যামূলক বলে বড় করে বলতেছে। এবং মূল দলিলটি যে ক্ষেত্রে এমন যে এর অবস্থান বাংলাদেশে বলবৎ, অপর কোনো আইন জাবেদা নকল হিসাবে সাক্ষ্য হিসাবে ব্যবহার করার বিধান রয়েছে। তাহলে মূল দলিল, যে দলিলটার জাবেদা নকল সম্পর্কে সাক্ষ্য দেওয়ার জন্য আইনি বলবৎ আছে, সেই দলিল সম্পর্কে আপনি সাক্ষ্য দিতে পারবেন, জাবেদা নকল। তাহলে কি বলছে? মূল দলিলটি যে ক্ষেত্রে এমন যে বাংলাদেশে বলবৎ যে আইনে ওই জাবেদা নকল দেওয়া আপনি দেখাতে পারবেন। যেমন আমাদের সার্টিফিকেটগুলো আছে, আমাদের জন্ম নিবন্ধন সনদ, মূল কিন্তু ঢাকা হেডকোয়ার্টার থাকে বা যে বোর্ডে থাকে, সেখান থেকে আমাদের কাছে একটা মূল কপি বলে দেয়, কিন্তু আসল মূল কিন্তু ঢাকায় বসে থাকে। তাহলে এই যে নকল কপি দিয়ে, বা আমরা যে চাকরিতে আইছি এই একটা প্রফেশনাল কপি নিয়ে, এই কপি দিয়ে আমাদের চাকরি হয়েছে, আমাদের তখন ওই যারা নিয়োগকারী কর্মকর্তা, এই আমাদের পুলিশ সুপাররা ওরা বসছেন যেটা পাস করছে, আমাদের ভেরিফিকেশন হয়েছে। তাহলে মূল দলিল কিন্তু আসতে 3 বছর সময় লাগতো, আগে 4 বছর লাগতো। আর তার মূলও কিন্তু আছে ঢাকা হেডকোয়ার্টারে, মুড়ি বইতে লাগানো। আর যে আমরা যে স্যাটিসফাই কপি দিয়ে চাকরি নিছি, ওই রকম দলিল। তাহলে ওই দলিল দিয়েও বলছে কি এই দলিল হলো আপনার চাকরি হবে, আইনি বলবৎ আছে, আইনি বাংলাদেশের বলবৎ আছে, এমন দলিল দ্বারাও আপনি মাধ্যমিক সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে পারবেন। এখন আসেন কোনো মূল দলিল যখন অন্যান্য এমন হুবহু সংখ্যক দলিলের বিবরণ, এমন দলিল আছে একের অধিক সংখ্যক দলিল লেখা আছে, খণ্ড খণ্ড আছে, তার যে কোনো এক খণ্ড দ্বারাও আপনি এই দলিল প্রমাণ করতে পারবেন, এই দলিল প্রমাণ করতে পারবেন। এখন আসেন সংক্ষেপে বলি। তাহলে যে সমস্ত ক্ষেত্রে দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যেতে পারে, যে সমস্ত ক্ষেত্রে দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যেতে পারে, তাহলে দলিল সম্পর্কে আপনি কখন মাধ্যমিক সাক্ষ্য দেবেন? দলিল সম্পর্কে আপনি মাধ্যমিক সাক্ষ্য দেবেন 7টা ক্ষেত্রে। 7টা ক্ষেত্রে প্রথম লিখবেন এভাবে, আমি বারবার বলবো, মনে রাখবেন। দলিলটি যাহার বিরুদ্ধে প্রমাণ করিতে চাওয়া হইবে, যদি উক্ত দলিল বিরোধী পক্ষের ওই বিরোধী মানে মূল দলিলটি তাহার দখলের বা কর্তৃত্বাধীন থাকে, যে দলিলটা প্রমাণ করা হবে, যে দলিলটা প্রমাণ করতে চাওয়া হচ্ছে, ওই দলিলটা ওই মূল মানে দলিলটি যার বিরুদ্ধে প্রমাণ করতে চাওয়া হইতেছে, সেই মূল দলিলটি তাহার দখলে আছে, মানে যার নামে মামলা করছি তাহার দখলে বা তার এখতিয়ারে, যে কোনো একজন ভিডিও মুদ্রণ করেন তাহার দখলে বা কর্তৃত্ব আছে। আরো সংক্ষেপে শর্ট করে পড়ে নেন, নিজের মতো করে নেবেন, আর লাস্টের ওই 3টে পড়বেন না। এখন 2 নাম্বারটি দলিলটি যার প্রমাণ করা হবে, যার অস্তিত্ব, অবস্থান এবং বিষয়বস্তু সম্পর্কে লিখিতভাবে স্বীকার করে এনেছে। দলিলটির অবস্থান, অস্তিত্ব, বিষয়বস্তু ভাবে
লিখিতভাবে যদি স্বীকার করে নেয়। 2 নাম্বার, দলিলটির অবস্থান, অস্তিত্ব এবং বিষয়বস্তুভাবে লিখিতভাবে স্বীকার করেন, সেই ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যায়। 2 নাম্বার। 3, মূল দলিলটি বিনষ্ট হয়েছে, হারিয়ে গেছে, পাঠের অযোগ্য হয়েছে। নাম্বার 3, মূল দলিলটি বিনষ্ট হয়েছে, হারিয়ে গেছে, পাঠের অযোগ্য। যে কোনো একজন ভিডিও মোড অন করেন। সবাই তো আছেন, সুন্দর লাগতেছে, সবাই ক্লাসে হাজির আছেন। 1 2 3 4 8, মোট তো 10-12 জন লোক। 2-1 দিন দেখার পরে ইনশাল্লাহ তাদেরকে আমরা সরাই দেবো, যদি এক নাগারে 3 থেকে 4 দিন উনি ক্লাস না করে। এরপর আসেন নাম্বার 4, মূল দলিলটি যদি হস্তান্তরযোগ্য না হয়। নাম্বার 4, মূল দলিলটি যখন হস্তান্তরযোগ্য না হয়, মূল দলিলটি হস্তান্তরযোগ্য করা না যায়, মূল দলিলটি যদি হস্তান্তর করা না যায়। নাম্বার 5 বা উমো, নাম্বার 5 বা উমো, মূল দলিলটি যখন সরকারি দলিল, উমো, মূল দলিলটি যখন সরকারি দলিল। নাম্বার 5, মূল দলিলটি যখন সরকারি দলিল। নাম্বার 6, নাম্বার 6, জাবেদা নকল দিয়েও প্রমাণ করা যাবে, যদি বাংলাদেশের আইন বলে জাবেদা নকল দেওয়ার বিধান থাকে। জাবেদা নকল দ্বারাও মূল দলিল প্রমাণ করা যাবে, মাধ্যমিক সাক্ষ্য প্রমাণ করা যাবে, যদি জাবেদা নকলে আইন হতে বাংলাদেশের বৈধ থাকে। নাম্বার 6, কোনো মূল দলিল যখন বহু সংখ্যক দলিলের বিবরণ, মূল দলিলটি যখন বহু সংখ্যক দলিলের বিবরণ। এইভাবে মুখস্থ করবেন। বেশি বসছেন, কম বোঝেন, মুখস্থর বিকল্প রাখবেন না। পুরা যদি এই 65 ছক ধরে মুখস্থ করেন, আপনি সর্বোচ্চ 2-5 দিন আইন পড়বেন, তারপরে চলে যাবেন। আমি যে শর্ট করে বললাম, আপনি এই ভিডিওটা দেখবেন, আমি কাল ভিডিও পোস্ট করব। দুটোই এই ভিডিওটা দেখে বা এই শর্ট করে লিখে নেবেন, এবং আপনি যেভাবে পারেন মূল বইটা পড়ার পরে শর্ট করে করে লিখবেন। এত বড় করে লিখলে কিন্তু সময় পাবেন না, 2 ঘন্টা সময়। এই 65 থেকে প্রশ্ন আগে পরে আসছে, খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করেন। আরেকবার বলি, 65 ক, দলিলটি যার বিরুদ্ধে প্রমাণ করতে হবে, মূল দলিলটি যদি তার দখলে থাকে, দলিলটি যার বিরুদ্ধে প্রমাণ করব, মূল দলিল যদি তাহার নিকটেই থাকে। নাম্বার 3, দলিলটির অবস্থান, অস্তিত্ব এবং বিষয়বস্তু সম্পর্কে যদি লিখিতভাবে স্বীকার করে, দলিলের অবস্থান, অস্তিত্ব এবং বিষয়বস্তু লিখিতভাবে স্বীকার করে। নাম্বার 3, মূল দলিলটি যদি বিনষ্ট হয় বা হারিয়ে যায়, মূল দলিলটি যদি বিনষ্ট হয় বা হারিয়ে যায়। নাম্বার 4, মূল দলিলটি যদি হস্তান্তর অযোগ্য হয়, মূল দলিলটি যদি হস্তান্তরের করা না যায়। নাম্বার 5, মূল দলিল যদি সরকারি হয়। নাম্বার 5, মূল দলিলটা যদি সরকারি হয় তখন মাধ্যমিক সাক্ষ্য দেবেন। নাম্বার 6, মূল দলিল যদি জাবেদা নকল দ্বারা সাক্ষ্য দেবেন, যদি বাংলাদেশের আইন বলে জাবেদা নকলের সাক্ষ্য দেওয়ার বিধান থাকে, তাহলে মূল দলিল দ্বারা সাক্ষ্য দেবেন, যদি জাবেদা নকল দ্বারা সাক্ষ্য দেওয়ার বিধান থাকে। নাম্বার 6, দলিলটি যদি বহু সংখ্যক দলিলের বিবরণ হয়, দলিলটি যদি বহু সংখ্যক দলিলের বিবরণ হয়, সেই ক্ষেত্রে আপনি মাধ্যমিক সাক্ষ্য দিতে পারবেন। এরপরে আসেন 66 ধারা। তাহলে মূল দলিল যখনই ওই 65 7টা কার্যক্রম হবে, তখন আপনি মাধ্যমিক সাক্ষ্য দ্বারাও দলিল প্রমাণ করবেন। এখন আসেন 66 ধারায় কি বলছে। 66 ধারা, ক্লাস কি বেশি বড় আসছে না? 66, দলিল উপস্থাপন করিবার জন্য নোটিশ সংক্রান্ত নিয়মে বলি। 66 ধারা, দলিল উপস্থাপন করিবার জন্য নোটিশ সংক্রান্ত নিয়মাবলী। দলিল উপস্থাপন করাবার জন্য নোটিশ সংক্রান্ত নিয়মাবলী 66 ধারা। 66 ধারা কি বলছে, দলিল উপস্থাপন করার জন্য নোটিশ সংক্রান্ত নিয়মাবলী। আমি একবার ব্যাখ্যামূলক তো রিডিং পড়ি, এরপরে শর্ট করে করে আপনাদের সাথে আলোচনা করব। যে ক্ষেত্রে কোনো পক্ষ 65 ধারার ক অনুচ্ছেদে উল্লেখিত দলিলের বিষয়বস্তু সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দিতে চায়, সেই ক্ষেত্রে সেই দলিল যার দখলে বা কর্তৃত্বাধীন আছে, তাহাকে বা তাহার অ্যাটর্নি বা উকিল, অ্যাটর্নি তো বোঝেন, অ্যাটর্নি ফৌজদারি কার্যবিধির ডবল ক, অ্যাটর্নি, তাই তো সংজ্ঞা আছে। উকিল, অ্যাডভোকেট, অ্যাডভোকেটের সংজ্ঞা হলো ক, অ্যাটর্নির সংজ্ঞা ডবল ক, মাইন্ড করেন না, একসাথে অনেকগুলো পড়ি, সমস্যা কি। তারপর আসছে কি, উহা দাখিল করিবার জন্য পূর্বেই সেই পক্ষ আইন অনুসারে নোটিশ না দিলে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যাইবে না। মানে উকিল বা অ্যাটর্নি জেনারেল ওই দলিল উপস্থাপন করার জন্য, সাক্ষ্য দেওয়ার জন্য যদি 65 ক ধারায় নোটিশ না দেয়,
তাহলে তার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া যাবে না। আইনের অনুরূপ নোটিশ সম্পর্কে নির্দিষ্ট কিছু না থাকিলে মামলার পরিস্থিতি বিবেচনা আদালত যেই রূপ যুক্তিসঙ্গত মনে করেন সেই রূপ নোটিশ দিতে পারেন। আদালত যেই রূপ মনে করবেন সেই রূপ নোটিশ দিতে পারবেন। তবে শর্ত থাকে যে মাধ্যমিক সাক্ষ্য গ্রহণযোগ্য করিবার জন্য নিম্নলিখিত ক্ষেত্রে আদালতে অন্য যে ক্ষেত্রে নোটিশ দেওয়ার প্রয়োজনীয়তা রহিত করেন সেগুলো নোটিশ দিতে হইবে না। তাহলে খেয়াল করেন, এই যে ভালো কথা কয়েছে, এগুলো আপনাদের পড়ালাম, আপনারা নাও পড়তে পারেন। আপনারা তো এই 66-র এই 5টা মুখস্থ করে ফেলাবেন। 5টা মুখস্থ করে এক জিনিস, এমসিকিউ এর ভিতরে আসতে পারে, একটু দেখবেন, চোখ বুলাবেন। ওই যে অ্যাটর্নি, উকিল, ওটা কিভাবে নোটিশ দিতে পারে নাও পারে, তারপরে আদালতের ইচ্ছাধীন ক্ষমতা, এগুলো খেয়াল করবেন। কখন আদালতের ইচ্ছাধীন স্বেচ্ছাধীন ক্ষমতা, ফৌজদারি কার্যবিধি আইনের 88 ক্রোকের স্থাবর এবং অস্থাবর সম্পত্তি ক্রোক করে, স্থাবরের 4, অস্থাবরের 4, দেখবেন আদালত যে কিভাবে ক্রোক করবে সে আদালতের সিদ্ধান্ত নেয়। আদালতের কিন্তু অনেক সময় অনেক ক্ষমতার মালিক। তবে শর্ত থাকে যে মাধ্যমিক সাক্ষ্য গ্রহণযোগ্য করিবার জন্য নিম্নলিখিত ক্ষেত্র বা আদালত অন্য যে ক্ষেত্রে নোটিশ দেওয়ার প্রয়োজনীয়তা রহিত করেন সেক্ষেত্রে নোটিশ দিতে হইবে না। মানে আদালত বলছে নোটিশ দেওয়ার ক্ষমতা রহিত করছে, মানে খর্ব করে দিয়েছে, সেই ক্ষেত্রে নোটিশ দিতে হইবে না। কোন কোন ক্ষেত্রে আদালতে নোটিশ দেওয়া খর্ব করছে আসেন সেইগুলো পড়ি। এই 5-6টা কথা মুখস্থ করে নেবেন। দলিল উপস্থাপন করিবার জন্য নোটিশ সংক্রান্ত নিয়মাবলী, দলিল উপস্থাপন করাবার জন্য নোটিশ সংক্রান্ত নিয়মাবলী। আবারও খেয়াল করেন, এই সাক্ষ্য আইনের 11 ধারা পিলি অ্যান্ড এলিবাই 2টা কথা আছে, মুখস্থ করে নেবেন। সাক্ষ্য আইনের 18 ধারায় 5টা কথা আছে, মুখস্থ করে নেবেন। সাক্ষ্য আইনের 21 ধারায় 3টে কথা আছে, মুখস্থ করে নেবেন। সাক্ষ্য আইনের 29 ধারায় 5টা কথা আছে, মুখস্থ করে নেবেন। সাক্ষ্য আইনের 32 ধারায় 4টে কথা আছে, মুখস্থ করে নেবেন। ওই 8টা মুখস্থ করা লাগবে না। সাক্ষ্য আইনের 33 ধারায় 5টা কথা এবং 3টে কথা আছে, মুখস্থ করে নেবেন। সাক্ষ্য আইনের 45 ধারায় 13টা কথা আছে, মুখস্থ করবেন। সাক্ষ্য আইনের 57 ধারায় 11টা কথা আছে, মুখস্থ করে নেবেন। সাক্ষ্য আইনের 59 ধারায় 55 আছে, মুখস্থ করে নেবেন। সাক্ষ্য আইনের 63 ধারায় 5টা কথা আছে, মুখস্থ করে নেবেন। সাক্ষ্য আইনের 65 ধারায় 7টা কথা আছে, মুখস্থ করে নেবেন। সাক্ষ্য আইনের 66 ধারায় 6টা কথা আছে, মুখস্থ করে নেবেন। কোন কথা মুখস্থ করবেন দেখেন, তাও বলে দিচ্ছি। এগুলো মুখস্থ করে আমার না থাকলে আমি কিন্তু আপনার সামনে এইভাবে বলতে পারতাম না। না দেখো বলতে পারি, দেখেও বলা যায়। তাই ব্যাখ্যামূলক আলোচনা রিভিশনে রাখবেন। সূচি প্রতিদিন 3 দিন পর পর বড় বড় আইনের সূচিগুলো বারবার বলবেন, তাহলে দেখবেন মুখস্থ হবে। কারণ আপনার পরীক্ষা, আমি কিন্তু রিভিশন অত করি না, কারণ আমার তো 4 বছর পরে। এখন আসেন, তাহলে নোটিশ না দিয়েও কিভাবে এই দলিল উপস্থাপন করা, নোটিশ সংক্রান্ত নিয়মাবলী। নাম্বার 1 বলবেন, যেই দলিল প্রমাণ করতে হইবে তাই যে ক্ষেত্রে একটি নোটিশ, মানে যে দলিল প্রমাণ করা হবে সেই নোটিশই যখন একটা দলিল, যে নোটিশ দেওয়া নেওয়া করছে ওই নোটিশই যখন একটা দলিল, সেই ক্ষেত্রে আর নোটিশ দেওয়ার দরকার নেই। নোটিশই যখন একটা দলিল তখন এই নোটিশ সংক্রান্ত নিয়ম। নোটিশ কখন দেবেন কখন দেবেন না, দলিলটি যখন প্রমাণ করতে হইবে তাহাই যেই ক্ষেত্রে একটি দলিল, নোটিশ যে দলিল প্রমাণ করবেন সেই যে নোটিশ দেবেন সেই নোটিশই মূল দলিল, তাহলে তাহার আর প্রমাণ করার দরকার নেই। তাই তো আছে। নাম্বার 2, মামলার প্রকৃত বিবেচনার ক্ষেত্রে বিরোধী পক্ষ অবশ্যই এই কথা জানেন যে দলিলটি তাহাদের দাখিল করিতে হইবে। তাহলে এই বিরোধী পক্ষ, এই যে আমি এখানে বললাম কার নাম, মালেক ভাইয়ের নাম, মালেক ভাই জানে যে এই আদালতে এই দলিল উপস্থাপন করা লাগবে। আদালত উনি জানার পরে যদি উপস্থাপন না করে সেই কথা বলছে। মামলার প্রকৃত বিবেচনার যেই ক্ষেত্রে বিরোধী পক্ষ অবশ্যই এই কথা জানে যে দলিলটি দাখিল করতে হবে, তাহলে বিরোধী পক্ষ কি জানবে, এইভাবে মুখস্থ করবেন, মুখস্থ করার সিস্টেম বলবেন। তাহলে বিরোধী পক্ষ জানলে আর সমস্যা না, আদালত বলবে ও তো জানেই। এখন না আনলেও আসামির অনুপস্থিতি বিচার কার্যক্রম কিভাবে হয়, আসামি কখনো আদালতে হাজির হয় নাই, আসামি কখনোই করে নাই, আদালতে পুলিশও করে নাই, গ্রেপ্তার করে আনতে পারে নাই, এবং তিনি কখনো জামিনেও যান নাই, এই ব্যক্তির অনুপস্থিতি বিচার হয়। আর কোন ব্যক্তির একবার যদি উনি হাজির হয়, জামিন নেয় বা আত্মসমর্পণ করে, তাহলে তার অনুপস্থিতি বিচার করে না, তাহলে সেই বিষয় সম্পর্কে জানেই,
তার জন্য আর অত কিস্সা কাহিনী করা লাগে না। খালি এই 2 নাম্বার কি বলছে, মামলার প্রকৃতি বিবেচনায় যেই ক্ষেত্রে বিরোধী পক্ষ অবশ্যই এই কথা জানে যে মামলায় দলিলটি তাদের দাখিল করতে হবে, ওরা জানে দলিল দাখিল করতে হবে, এখন যদি না করে সেইটা নিয়ে আদালতে তো মাথা কামাবে না, আদালতে নোটিশ দেওয়ার জন্য বাধ্য বসে থাকবে না। নাম্বার 3, যেই ক্ষেত্রে প্রতীয়মান হয়, যেই ক্ষেত্রে প্রতীয়মান অথবা প্রমাণিত হয় বিরোধী পক্ষ প্রতারণা বলপূর্বক দ্বারা মূল দলিলটি দখল করে আছে, তাহলে বিরোধী পক্ষ কি করছে জানেন, বল প্রয়োগ করে বল প্রয়োগ করছে বা প্রতারণা করছে, ছলনা করছে, করে উনি কি করছে, দলিলটা দাখিল করবে না, দলিলটি দাখিল করিয়াছিল। আবার বলি, যে ক্ষেত্রে প্রতীয়মান বা প্রমাণিত হয় বিরোধী পক্ষ প্রতারণা বা বল প্রয়োগ দ্বারা মূল দলিলটি দখল করে আছে, মানে মূল দলিল উনি আমার কাছে ছিল, আমি যে ক নামক ব্যক্তির কাছে মামলা করছিলাম, উনি ছলে বলে কালা কলে কৌশলে এই দলিলটা আমার কাছ থেকে নিয়েছে, অথবা আমি এক বাপের এক সন্তান, ওরা 7 ভাই 5 ভাই, ওরা আমার কাছে ভয় ভীতি দেখা বল প্রয়োগ করে দলিলটা ছিনে নিয়ে গেছে, এইরকম ক্ষেত্রেও এই কথাটা বলছে। তাহলে বল প্রয়োগ করে বা প্রতারণা করে বিরোধী পক্ষ আমার কাছ থেকে দলিল যখন নিয়ে গেছে। নাম্বার 4, যে ক্ষেত্রে বিরোধী পক্ষ তার প্রতিনিধি মূল দলিলটি আদালতে পেশ করছিল, একবার ওই বিরোধী পক্ষ এই আদালতে দলিলটা নিয়ে উপস্থাপন করছিল যে এই যে মহামান্য আদালত এই সেই দলিল, এরকম একবার উপস্থাপন করে, তাহলে আদালত আর এই নোটিশ দেওয়ার প্রয়োজন মনে করে না, আদালত আর নোটিশ দিতে হইবে না, এই দলিলের জন্য আর আদালত নোটিশ দেবে না, কারণ আদালত একবার দাখিল করেছিলেন বিরোধী পক্ষ। নাম্বার 5, যেই ক্ষেত্রে বিরোধী পক্ষ তার প্রতিনিধি দলিলটি হারাইয়া যাওয়ার কথা স্বীকার করে, এখন বিরোধী পক্ষ আদালতে স্বীকার করছে, পূর্বেও কিন্তু পড়ে আসছে, দলিল হারিয়ে গেছে, বিনষ্ট হয়ে গেছে, এখন আদালতে যখন স্বীকারই করে নিলেন, স্বীকৃতি বিষয় জানেন, প্রমাণ করার দরকার নাই, মহামান্য আদালত দলিলটা হারা গেছে, পুড়িয়ে গেছে, বন্যায় ভাসে গেছে, বিনষ্ট হয়ে গেছে, বিনষ্ট হলে দেখান যাবে, সেই ক্ষেত্রে আর আপনাকে ওই নোটিশ দেওয়ার দলিল হাজির করার প্রয়োজন নাই। নাম্বার 6, দলিলটি যার দখলে আছে সেই ব্যক্তি যদি আদালতের নাগালের মধ্যে বা এখতিয়ার আওতার মধ্যে না থাকে, তাহলে কি বললাম, যে দলিলটি যার দখলে আছে সেই দলিল নিয়ে আসে আমেরিকা, কানাডা, ইন্ডিয়ায়, বা আদালত যে সম্বন্ধে আপনাকে হাজির করবে নোটিশ দিয়ে ফৌজদারি কার্যবিধির 64 দ্বারা যে দলিল উপস্থাপন করা বা কোনো বস্তুদ্রব্য অবস্থান, কিন্তু আপনি এখতিয়ার সীমানার বাইরে, তখন আর আপনার ওইটা হাজির করার জন্য ওই আদালত নোটিশ দেবে না। সুন্দর করে বলি, এই 66 দ্বারায় আজ কোন কোন ক্ষেত্রে নোটিশ দেওয়া লাগে না, কোন কোন ক্ষেত্রে নোটিশ দেওয়া লাগবে না, নোটিশ কেন দিতে হবে, কি কেন দেওয়া লাগবে না। 1 নম্বরে বলছে ওই নোটিশটি যখন একটি দলিল, ওই নোটিশই যখন মূল দলিল, তখন আর নোটিশ দেওয়া লাগবে না। আর 2 নম্বরে কি বলছে, মামলার প্রকৃত বিবেচনায় বিরোধী পক্ষ জানে যে এই দলিলটি তাদের দখলে, আদালতে দাখিল করতে হবে, তাহলে বিরোধী পক্ষ জানে দলিলটি আদালতে দাখিল করতে হবে, এটা বিরোধী পক্ষ জানে। 3 নম্বর হলো বিরোধী পক্ষ প্রতারণা করে বা বল প্রয়োগের মাধ্যমে দলিলটা দখল এনেছে, বিরোধী পক্ষ প্রতারণা এবং বল প্রয়োগ করে দখল এনেছে। নাম্বার 4, বিরোধী পক্ষ মূল দলিলটা আদালতে একবার পেশ করেছিল, বিরোধী পক্ষ মূল দলিলটি আদালতে পেশ করেছিল। নাম্বার 5, বিরোধী পক্ষ দলিলটি হারিয়ে গেছে এই কথাটি স্বীকার করছে। নাম্বার 5, বিরোধী পক্ষ দলিলটি হারিয়ে গেছে এই কথাটা স্বীকার করছে। নাম্বার 6, আদালত যে সমন দেবে তা ওই দলিলতে তার এখতিয়ার সীমানার বাইরে আছে, আদালত যে সমন দেবে ওই দলিলটি এখতিয়ার সীমানার বাইরে আছে, যার কারণে আর এই নোটিশ দেওয়ার দরকার হয় না। আমি মনে করি আপনারা বুঝতেছেন, না বুঝলে ফোন করবেন, এখন আর ফোন করবেন না, ক্লাস শেষে আপনারা যারা আমার সাথে আজকে কালকে কথা বলার পরে খাতা জমা দিয়েছেন, কারুর খাতা দেখি নাই এমন ব্যক্তি নাই, একের অধিকবারও কথা বলছি, এবং খাতার আপনারা দেখে নিজেরাই সিদ্ধান্ত নিয়েছেন, এই খাতায় পূর্বে লিখছেন আপনি 5-এর ভিতর, আপনি নিজেই বলছেন 1-2 দেওয়া যায় না, আর আপনি যখন আমার কাছে 10-15টা পরীক্ষা দিয়েছেন তখন বলছেন না 3, 3.5, 4ও দেওয়া যায়, তাহলে আপনার খাতার সিদ্ধান্ত আপনি নিচ্ছেন, আমার নেওয়ার সুযোগ নাই। এবং তাহলে মনে করবেন স্যাররাও এইভাবেই নাম্বার দেবে, স্যার আমারও আপন না, আপনারও আপন না, স্যার আলামিন স্যারের কাছে যারা পড়ে তাদেরও আপন না, শরীফুলের কাছে না, তারা দেখবে খাতা, চেহারাও দেখবে না, বংশ পরিচয় দেখে না, দেখে আপনি খাতায় কি লেখলেন। আর আপনি যদি মনে করেন মূল মঞ্চে খেলবেন, তাহলে এরা মনে করেন নেইমার মেসি কিন্তু বিশ্বকাপের আগে প্র্যাকটিস করতো না, ঘুমায় থাকতো, তাই আপনারা ঘুমায়েন না, 3 মাস সময় আছে, আমি আপনাদের জন্য নিবেদিত প্রাণ।
আমার একটা সহকার আশা, আমি আল্লাহ আমার প্রমোশন দিয়েছে, আমার এই কষ্টের বিনিময়ে যেন আমার এই গ্রুপের থেকে 2-5 জন, মানে যারা ভালো, আমি তো অলরেডি 2 জনের বলছি, আরো 2 জনে আমার পরীক্ষা দিন আছে, এরা প্রমোশন হোক আমি দোয়া করি। এবং আমি চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাবো যদি আপনি আমার সাথে লাগে থাকেন, এবং আপনি নিজেই বুঝতেছেন আমি আপনার সাথে ফাও কথা বলি না আপনাকে আমি মূল্যবান কিছু শিখাই। যদি না শিখতে পারেন তাহলে চলে যাবেন, কারণ সময় নষ্ট করবেন না, আপনার সময়ের অনেক দাম। আমি চাই না। আর যদি শিখতে পারেন অবশ্যই লাগে থাকবেন। আমি যদি আপনার পারিবারিক সামাজিক কোনো কথা বলি তাহলে সরে যাবেন। আমি সর্বদাই পড়ালেখা কথা বলি। এখন আসেন 66-র কথা আবার বলি। তাহলে দলিল উপস্থাপন করিবার নোটিশ সংক্রান্ত নিয়মাবলী, দলিল উপস্থাপন না করেও এই দলিল প্রমাণ করা যাবে। তাহলে কোন কোন ক্ষেত্রে উপস্থাপন করা লাগবে না, তাহলে কোন কোন ক্ষেত্রে দলিল উপস্থাপন করা লাগে না। 1 নাম্বার, নোটিশে যখন একটি দলিল, 1 নাম্বার সংক্ষেপে লিখবেন, কারণ এত লেখলে তো সময় পাবেন না। নোটিশে যখন একটি দলিল, 2 নাম্বার, মামলার প্রকৃত বিবেচনায় বা বিরোধী পক্ষ যখন দলিলটি তাদের দখলে দাখিল করতে হবে কথা জানে, তাহলে বিরোধী পক্ষ জানে দলিলটি তাদের আদালতে দাখিল করতে হবে। নাম্বার 2, দলিলটি যখন দাখিল করতে হবে বিরোধী পক্ষ জানে। নাম্বার 3, বিরোধী পক্ষ যখন প্রতারণা বা বল প্রয়োগ করে দলিলটি দখল করেছে। নাম্বার 3, বিরোধী পক্ষ যখন দলিলটি প্রতারণা করে বা বল প্রয়োগ করে দখলে নিয়েছে তখন। নাম্বার 4, মূল দলিলটি যখন আদালতে একবার পেশ করেছিলেন। নাম্বার 5, বিরোধী পক্ষ যখন দলিলটি হারায় গেছে এই কথাটা স্বীকার করছে। নাম্বার 5, বিরোধী পক্ষ যখন দলিলটি হারিয়ে গেছে এই কথাটা স্বীকার করছে। নাম্বার 6, দলিলটি যখন আদালতের এখতিয়ার সীমানার বাইরে আছে। দেখেন কতখানি কষ্ট করে পড়ালাম, পড়েন, এটা আমার কষ্ট, এটা আমার শিক্ষার একটা অংশ। এখন আসেন 67 ধারা যখন পড়বেন, এই হলো হস্তাক্ষর বা দলিলের লেখা বা হাতের লেখা, এইটা প্রমাণ করবেন কি করে। 47, 67 আর 73 ধারা তিনটাই মারিয়ে দেবেন যাতে আপনার নাম্বারে ভুল না হয়। এটা মানে সূরা চালানের বুদ্ধি, যদি এটা মারলেন এটা আসলেন, এইখানে আমিও তো ভালো বুঝি না। 47, 67 আর 73 কথাগুলো প্রায় আশেপাশে একই ধরন। এই যে আমি যে লিখেছি এই দলিল আপনি কিভাবে প্রমাণ করবেন, তাহলে ওইখানে লোকে ওই বিষয়ের উপর যে যিনি অভিজ্ঞতা আছে তার যে দেখাতে হবে। এই বিষয়ে 67 হচ্ছে দলিল উপস্থাপন করে ওই দলিলের সাথে আরেক দলিল লেখা নিয়ে, আর 73 বলছে ওই দলিলের সাথে মিল করিয়ে। তাহলে 3টে কথা 3টে ধারার থেকে লেখে 47, 67 এবং 73 দ্বারা মারিয়ে দেবেন, আপনার নাম্বার কাটার সুযোগ নাই, কারণ আপনি সবগুলো লেখছেন। আর আমার সাথে যারা মূল প্যাটার্নের লেখালেখি করতেছেন তারা তো এখন হাসতেছেন, আমি মনে করি হাসারই কথা, যে এই 3টে যদি এরকম হস্তাক্ষর সম্পর্কে লাগে তখন আপনি শিরোনামে তো এই 3টে ধারা মারিয়ে দেবেন, 47, 67, 73 দ্বারায় নিম্নে আলোচনা করালে। এরপর যখন আপনি 3টে কলামে লিখবেন যে দলিল যে ব্যক্তি দেখেছে ওই দলিল সম্পর্কে যার অভিজ্ঞতা আছে উনি দেখবে, আদালত তাকে উপস্থিত করে লিখবে এবং অন্য দলিলের লেখার সাথে মিলায় দেখে প্রমাণ করবে। এরপরে যখন 47, 67 এবং 73 দ্বারা দেবেন, এরপরে নোট লিখবেন উপরোক্ত আলোচনা সাক্ষ্য আইনের 47, 67 এবং 73 দ্বারা আলোচনায় আলোচিত করা হলো। তখন আপনার কথা দেখেন, আপনি হাসবেন না, বলবেন কত সুন্দর উত্তর দিয়েছেন, অবশ্যই পাশ করবেন, এটা আমার বিশ্বাস। আপনি পাশ না করলে মওলা পাক আপনার পড়ালেখা দেখে, কষ্ট দেখে, আপনি না দেখলেও মওলা পাক দেখে, ইনশাআল্লাহ আপনার ভালো কিছু হবে, কারণ আপনার কষ্টই বলে দেবে, পরিশ্রমে। এখন আসেন আমি নতুন একটা ধারার কথা বলে এখানে পড়াবো না। 68 থেকে শুরু করে এই 68 শুরু করে এই 73 পর্যন্ত, 72, 73 পর্যন্ত এই কথাগুলো খুব কঠিন, জটিল কঠিন। আমি 3টে ভাষা ব্যবহার করব, এই 3টে ভাষা পড়ার মাধ্যমে আজকে ক্লাস শেষ করব। তাহলে আপনারা সাথে কি ভাষা ব্যবহার করব, এখানে আমরা পাবো কি 67 দ্বারা দলিল সম্পাদন লেখাটা কই গেল, দলিল সম্পাদন, দলিল প্রত্যয়ন আর প্রত্যয়নকারী সাক্ষী, এই 3টে সম্পর্কে, এই 3টে সংখ্যা সম্পর্কে এখন বলবো, এরপরে ক্লাস শেষ। তাহলে আপনারা আগে 3টে সম্পর্কে ধারণা নেবেন। দলিল সম্পাদন ভাষাগুলো খুব কঠিন, খুব খেয়াল করেন। দলিল সম্পাদন, দলিল প্রত্যয়ন, প্রত্যয়নকারী সাক্ষী। দলিল সম্পাদন কিরা করে, দলিল প্রত্যয়ন কিরা করে, আর প্রত্যয়নকারী সাক্ষী বা কিরা হয়, এই সম্পর্কে আমি আপনাদের সম্মুখ ধারণা দেব। এই যে পড়ার অতিরিক্ত পড়া, এই 3টে পড়লে বুঝতে পারেই এই যে পাশের 68,
69, 70, 71, 72 এ আপনার কাছে পানির মতো হয়ে যাবে। তাহলে আমি আজকে এই তিনটে কথা বলবো দলিল সম্পাদন। খেয়াল করেন, আমার আপনার বাড়িতে কিন্তু জায়গা জমি বেচা কিনা, এখন মূল কথা হলো বাড়ির জমিতে চলে যাব। মূল প্রসঙ্গ হচ্ছে বাড়ির জায়গা জমি নিয়ে চলে যাব, ওই মাঠে চলে যান, বাড়ির জমি বা মাঠের জমি বা শহরের জমি কিনতে যান। যে লোকটা দলিল বিক্রি, জমিটা বিক্রি করবে, মনে রাখবেন, যে দলিল বিক্রি করবে, যে লোক দলিল জমি বিক্রি করবে, ওই লোক যখন দলিলের উপরে স্বাক্ষর করে বসে, তিনি দলিল সম্পাদন করলেন। অল্প কথায় বুঝে নেন। আমি রিজল করলেন দলিল বিক্রি করব এই রাশেদুল সারদার কাছে। এই আমি যখন জমির ওই দলিল লেখা হয়ে যায়, লেখার পরে আমি যখন ওই দলিলের উপর স্বাক্ষর করে বসবো, তখন এই দলিল সম্পাদন হলো। খেয়াল করবেন, তাহলে সম্পাদন হলো কে? যিনি জমি বিক্রি করলেন, করার পরে ওই দলিলের উপর স্বাক্ষর করলেন, তখন দলিল সম্পাদন হলো। এখন আসেন, তাহলে দলিল প্রত্যায়ন কিভাবে হবে? দলিল প্রত্যায়ন হলো RS, BS, CS রেকর্ড পর্চা, মাটি পর্চা সমস্ত কিছু দেখার পরে ওই দলিল যে লেখে, যাকে আমরা মুক্তার বা ভেন্ডার অনেক এলাকায় বলে বা দলিল লেখক বলে, যে লোকটা এই দলিলের পুরা বিষয়টা তিনি লেখলেন, লেখার পরে আমার সই করার পরে উনি যে লিখে দিলেন, এই ইনি হলো দলিল প্রত্যায়নকারী। যিনি এই দলিলটা লেখলেন উনি হলো প্রত্যায়নকারী। তাহলে দলিল লেখা হলো কি? প্রত্যায়নকারী। সহজে বোঝার জন্য, বেশি পেঁচতে গেলে বাজা ফেলাবেন, বেশি পেঁচায়েন না। তারপরে প্রত্যায়নকারী সাক্ষী ডাকেরা। প্রত্যায়নকারী সাক্ষীকে, আমি রাশেদুলের কাছে জমি বিক্রি করছিলাম, তাহলে এখানে একজন ভেন্ডারের দরকার হয়েছিল বা দলিল লেখকের। আমি যখন স্বাক্ষর করছিলাম, দলিল সম্পাদন হয়েছিল, যখন এই ভেন্ডার স্বাক্ষর করছে তখন দলিল প্রত্যায়ন হয়ে গেছে। কিন্তু এইভাবে কি জমি বেচা কিনা করলে দৃষ্টিতে টেকবে? টেকবে না। এখানে কেউ সাক্ষীর দরকার আছে। এইখানে সাক্ষী ছিল অপূর্ণতা এবং তো তারেক রসুল, এই দুইজন সাক্ষী আমার পক্ষে ছিল। এই সাক্ষীরা যখন স্বাক্ষর করে বসলো দলিলের উপর, এরা হলো প্রত্যায়নকারী সাক্ষী। এরা হলো কারা? অপূর্ণতা এবং তারেক রসুল। এই জমি দলিলের উপর যখন স্বাক্ষর করে বসলো, তখন এই দলিল হলো প্রত্যায়নকারী সাক্ষী। এটা হলো কি? প্রত্যায়নকারী সাক্ষী। এই দলিল যখন প্রমাণ করতে যাব, একটা যখন বলবে দলিল সম্পাদন মানে না, তখন আমি দলিল প্রত্যায়ন করে সাক্ষী দ্বারা প্রমাণ করবেন। যখন দলিল সম্পাদন অস্বীকার করবে, দলিল লেখা অস্বীকার হবে, তখন দলিল সম্পাদনে যদি স্বীকার করে নেয়, তখন দলিল প্রমাণ হয়ে যাবে, কারণ হলে প্রধান ম্যান। আর যদি প্রত্যায়নকারী সাক্ষী অস্বীকার করে, তখন কি করবেন? দলিলের অন্য যে সাক্ষী ছিল, ধরেন অপূর্ণতা অস্বীকার করলো যে না আমি এরকম সাক্ষী দেয় নাই, কিন্তু তারেক রসুল বললো না আমি প্রত্যায়নকারী সাক্ষী আমু ছিলাম, তখন প্রমাণ হবে। এছাড়া যখন ভেরি গুড, এক্সিলেন্ট করে লিখতে যাবেন, তখন এই সম্পাদকের নাম দেবেন। সম্পাদক যদি স্বীকার করে, আমি জানি বুঝতেছেন, এটা আপনারা এই ক্লাসটা ভালো করে বুঝে নেবেন। আবারও বলি, অন্তত কালকে বলবো। তাহলে দলিল হচ্ছে কি? দলিল সম্পাদন, দলিল প্রত্যায়ন, প্রত্যায়নকারী সাক্ষী, এই তিনটে মুখস্থ করে আমি যে ভাষা বলছি লিখবেন। যদি না বোঝেন ফোন করবেন, আমি বলে দেবো। আসসালামু আলাইকুম।